সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য মূলধন বাজেটিংয়ের সবচেয়ে ইম্পর্ট্যান্ট এবং সবচেয়ে যেটা পরীক্ষায় বেশি আসে সেই নিয়মটা নিয়ে আলোচনা করব। তোমরা যারা টাইম ব্লক মানি করেছো তারা আশা করি বুঝতে পারবা। তোমরা দেখেই বুঝতে পারছো যে নিট প্রেজেন্ট ভ্যালু বা এনপিভি দেওয়া আছে। আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো, সেটা হলো যে আমরা ফিন্যান্সের মধ্যে দুটো জিনিস সবসময় দেখি। এটাকে আমরা সবসময় প্রেজেন্ট ভ্যালু হিসাবে ধরে নিই, আর এটা ধরো ফিউচার ভ্যালু, এটা হলো ফিউচার ভ্যালু। কেমন? আচ্ছা, তো প্রেজেন্ট ভ্যালু বলতে আমরা কি বুঝি? ধরো আমরা দুটো বিষয় বুঝি প্রেজেন্ট ভ্যালু বলতে। একটা বিষয় হলো এই মুহূর্তে আমার কাছে যদি 1 লক্ষ টাকা থাকে, সেটাকে আমি নর্মালি আমরা বলি এটা আমার পকেটে এখন আছে, এটা এটা তো আমার পকেটে 1 লক্ষ টাকা আছে, আমার কাছে 1 লক্ষ টাকা আছে, এটা কি প্রেজেন্ট ভ্যালু? আমি যদি মনে করি এটাই প্রেজেন্ট ভ্যালু, তাহলে তো আমার আর প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করার কোনো প্রয়োজন নেই। আসলে বিষয় হলো প্রেজেন্ট ভ্যালু বলতে আমার কাছে যে এখন যে টাকাটা আছে এটাকে বোঝায় না। প্রেজেন্ট ভ্যালু বলতে বোঝায় এখন থেকে ধরো আমি যদি কিছু টাকা এই মুহূর্তে বিনিয়োগ করি, তাহলে ভবিষ্যতে সুদে আসলে এটার সাথে সুদ প্লাস সুদ, তাহলে সুদ প্লাস আসল মিলিয়ে যা হয় এইটাকে বলে ফিউচার ভ্যালু। কেমন? তাহলে ভবিষ্যৎ মূল্য বলতে আমরা বুঝি এখন যে পরিমাণ টাকা জমা রাখলে সেটা ভবিষ্যতে সুদে আসলে বৃদ্ধি পায়, সেটাকে আমরা নর্মালি ফিউচার ভ্যালু বলি। তাহলে প্রেজেন্ট ভ্যালু বলতে আমরা কি বুঝি? প্রেজেন্ট ভ্যালু বলতে বুঝি যে ভবিষ্যতে যেই পরিমাণ টাকা পাওয়া যাবে, কেমন, ওই টাকাটার আজকের মূল্যকে কি বলা হয়? প্রেজেন্ট ভ্যালু বলা হয়। তাইলে ভবিষ্যতের কোনো অর্থকে যদি আমি আজকের মূল্য রূপান্তর করি, তাহলে সেটাকে বাট্টাকরণ অথবা সেটাকে প্রত্যাশিত আয় আমরা বলে থাকি। সেটা তোমাদেরকে আমি দীর্ঘমেয়াদী অর্থায়নও বলেছি, বিভিন্ন নিয়মেই তোমাদের সাথে আমি এগুলো আলোচনা করেছি। আচ্ছা, গেল। তাহলে আমরা প্রেজেন্ট ভ্যালু পেয়ে গেলাম। প্রেজেন্ট ভ্যালু কেমন? তাহলে প্রেজেন্ট ভ্যালু বলতে আমরা বুঝি আমার কাছে এই মুহূর্তে যেই টাকাটা আছে ওটাকে বোঝায় না, আমি এখন থেকে নির্দিষ্ট সময় পরে সুদে আসলে আমি যা পাবো ওই টাকাটার আজকের মূল্যকে প্রেজেন্ট ভ্যালু বলা হয়। আচ্ছা, তো সেটা যদি হয় তাহলে আমরা নিট প্রেজেন্ট ভ্যালু আমরা কিভাবে নির্ণয় করব? কেমন? তোমরা দেখো নিট প্রেজেন্ট ভ্যালুটা আমরা কিভাবে নির্ণয় করব দেখো। তাহলে প্রেজেন্ট ভ্যালু আমরা যেহেতু বুঝতে পারলাম যে ফিউচার ভ্যালু মাইনাস ফিউচার ভ্যালু থেকে যদি আমরা ইন্টারেস্টটা আমরা বাদ দিই, তাহলে সেটা প্রেজেন্ট ভ্যালু হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আমাদের বলছে যে নিট প্রেজেন্ট ভ্যালু। নিট প্রেজেন্ট ভ্যালু বলতে যেটা বোঝানো হয় দেখো, এনপিভি সমান সমান টিপিবি মাইনাস এনসিও। মনে করো নিট প্রেজেন্ট ভ্যালু বলতে বোঝানো হয় আমি ভবিষ্যতে যেই পরিমাণ টাকা, মনে করো আমি ভবিষ্যতে 1 লক্ষ টাকা আমি বিনিয়োগ করলাম, এটা আমার বিনিয়োগ, আর ওই টাকাটার আজকের মূল্য মনে করো 90,000। কেমন? তাহলে নিট প্রেজেন্ট ভ্যালু হলো 10,000। অর্থাৎ আমি তোমাদেরকে অঙ্কের মাধ্যমে জিনিসটা বুঝিয়ে দিব। নিট প্রেজেন্ট ভ্যালুর মাধ্যমে একটা প্রতিষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয় প্রতিষ্ঠানটা কি বিনিয়োগ করবে কি করবে না। তো আমি তোমাদেরকে এই অঙ্কটার মাধ্যমে বিভিন্ন আঙ্গিকে তোমাদেরকে আমি বুঝিয়ে দিব কিভাবে আমরা এই নিট প্রেজেন্ট ভ্যালুটা মূল্যায়ন করব। তো আমি অঙ্কের মাধ্যমে বুঝাইলে হয়তো তোমরা আরও ক্লিয়ারলি বুঝবা। যাই হোক, এখানে বলা আছে জনাব আতিকের কাছে 55,000 টাকা আছে। এই টাকা তিনি দুটি প্রকল্পে বিনিয়োগের চিন্তা করছেন। প্রকল্পসমূহের তথ্যাবলী নিম্নরূপ: প্রকল্পের নাম পদ্মা, প্রকল্পের নাম মেঘনা।
তো প্রাথমিক বিনিয়োগে তোমরা এখানে দেখতে পাচ্ছ -24,000 -30,000, অর্থাৎ মূলধন বাজেটিংয়ে যদি কোথাও তুমি বিনিয়োগের এখানে মাইনাস দেখো, বুঝে নিবা এটা এনসিও বা এটা একটা বিনিয়োগ। তো এখানে দেওয়া আছে নগদ আন্তঃপ্রবাহ প্রথম থেকে চতুর্থ বছর দেওয়া আছে। দেখো পদ্মাতে যেই টাকাটা দেওয়া আছে সেটা একেবারেই সমান, আর মেঘনাতে যেই টাকাটা দেওয়া আছে সেটা কিন্তু সমান নয়। তো আমরা কিভাবে এই জিনিসটা আমরা বুঝবো, আমি তোমাদেরকে একটা কথা বলি, সেটা হলো যে তোমরা যখন অঙ্কটা হাতে পাবা তখন লক্ষ্য রাখবা সে অঙ্কটার মধ্যে কোনো করের পরিমাণ দেওয়া আছে কিনা। দেখো অঙ্কটার কোথাও কোনো করের পরিমাণ দেওয়া নেই। যেহেতু অঙ্কটিতে করের পরিমাণ দেওয়া নেই, তাহলে আমরা বুঝে নিব এই যে টাকাগুলো সে গ্রহণ করলো, এই টাকাগুলা সে কর পরবর্তী গ্রহণ করলো, এটা হলো CF80 হবে। কেমন, এটাকে আমরা তাহলে লিখতে পারি CF80। ওকে, এবার আমরা দেখব যে এই যে পদ্মার মধ্যে যেটা দেওয়া আছে সমানভাবে 8,000 টাকা, আমরা সেটা কীভাবে নির্ণয় করব। আমি তোমাদেরকে এটা দুইভাবেই করে দেখাবো, তোমাদের কাছে যার যেভাবে সহজ লাগে সে ওইভাবেই করবা। ঠিক আছে, প্রথমে আমি পদ্মাটাই করব। যেমন নিট প্রেজেন্ট ভ্যালু যদি আমি পদ্মার করি, তাহলে আমি NPV সমান সমান পদ্মা, কেমন পদ্মা, তাহলে আমি যদি করি CF80 1 + IN প্লাস CF, যেহেতু এটা আমার 1 বছর আমি এটা 1 দিব, CF80 1 + I2 3 CF80 1 + I4 - NCO। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমি এনপিভিটা লিখলাম, আমি অঙ্কের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দেব। দেখো আমার এখানে দেওয়া আছে CF80 হলো 8,000 1 + 1 8,000 2 3 1 + 4 - 55,000। ওকে, তাহলে আমরা নির্ণয় করব কিভাবে এই জিনিসটা আসে। তাহলে 1:1 7,207, কেমন 1:1 1:2 6,493 5,851 তাহলে আমরা পেয়ে গেলাম 7,207 প্লাস 6,493 প্লাস 5,851 প্লাস 5,270। কেমন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পেয়ে গেলাম সেটা হলো যে আমাদের এখানে যে বিনিয়োগটা আছে, দেখো সেই বিনিয়োগটা হলো 24,000। এখানে খেয়াল করিনি আমি, 24,000 হবে। কেমন 24,000 কীভাবে, এই যে পদ্মার প্রাথমিক বিনিয়োগ 24,000। আচ্ছা,
পদ্মার প্রাথমিক বিনিয়োগ হলো 24,000। ওকে, তাহলে আমার এখানে যেটা দেওয়া আছে সেটা হলো কিভাবে আমরা করব দেখো। তাহলে 24,821 মাইনাস 24,000। দেখো, লক্ষ্য করো, আমি তোমাদেরকে একটা বিষয় বলি, সেটা হলো যে এই যে এনপিভি জিনিসটা কি দেখো। আমি এখানে যে 24,000 টাকা বিনিয়োগ করলাম, এই 24,000 টাকা বিনিয়োগ করলে আগামী 5 বছর ভরে 4 বছর পরে আমি যা গ্রহণ করব তার আজকের মূল্য হলো 24,821। তাহলে আমার এটা পজিটিভ হলো 821 টাকা। তাহলে এটা পজিটিভ যেহেতু, তাহলে এই প্রকল্পটা আমি গ্রহণ করতে পারি। আমি তোমাকে আবার একটু সহজ করে বুঝিয়ে দিই। দেখো, সেটা হলো যে এই যে প্রকল্পটা আছে, খেয়াল করো, এই প্রকল্পটা শূন্যতে দেওয়া আছে, তার মানে হলো সেটা 24,000। কেমন, এই যে এখন বিনিয়োগ করা হলো কত দেখো, 24,000 টাকা বিনিয়োগ করা হলো। আমি আবারও বলছি, 24,000 টাকা করে হলো এনসিও, সেটা হলো বিনিয়োগ করা হলো। তাহলে 24,000 টাকা যদি বিনিয়োগ করা হয়, তাহলে এখান থেকে যেই পরিমাণ টাকাগুলা গ্রহণ করা হবে আগামী 4 বছর, এই সবগুলা টাকা মিলিয়ে আমার প্রেজেন্ট ভ্যালু হলো 24,821। তাহলে আমি আজকে যা বিনিয়োগ করব তার থেকে আমার ভবিষ্যতে আমি যা গ্রহণ করব তার থেকে যদি আজকের যা বিনিয়োগ করব আর ভবিষ্যতে যা গ্রহণ করব তা যদি আজকের চেয়ে বেশি হয়, তাহলে আমার জন্য এটা বিনিয়োগ করা পজিটিভ হবে এবং এটা আমি বিনিয়োগ করব। তার মানে এনপিভি হলো যে ভবিষ্যতে আমি যা বিনিয়োগ করব, এই যে 24,000 টাকা বিনিয়োগ করব, এবং টিপিভি বলতে যেটা বোঝায় টোটাল প্রেজেন্ট ভ্যালু। তাহলে সেটা দেখো, এখানে এটাকে টোটাল টিপিভি বলে। যেমন আমি দেখাচ্ছি, এই টিপিভি, এই যে এখান থেকে এই পর্যন্ত যা আছে এটাকে বলা হয় টিপিভি, টোটাল প্রেজেন্ট। মনে করো এটা একটা প্রেজেন্ট ভ্যালু, এটা একটা প্রেজেন্ট ভ্যালু, এটা একটা প্রেজেন্ট ভ্যালু, এটা একটা প্রেজেন্ট ভ্যালু, সবগুলোই আলাদা আলাদা একটা প্রেজেন্ট ভ্যালু। এগুলাকে আমি কি করব, টোটাল একসাথে করে টিপিভি বলবো। তো টিপিভি মাইনাস এনসিও, যেটা আমার বিনিয়োগ, এটা বিনিয়োগ, এটার ভাগ দিয়ে এটা পজিটিভ, তাহলে আমি এখানে বিনিয়োগ করব। আচ্ছা, তো প্রশ্ন হলো যে আমি তোমরা যখন দেখবা যে একটা অঙ্ক কয়েকভাবেই করা যায়, তবে স্বাভাবিকভাবে আমি তোমাদেরকে যেটা বলবো যে এভাবেও করা যাবে। আবার আমি এখন তোমাদেরকে আরেকটি পদ্ধতি শিখিয়ে দিব কিভাবে তোমরা সেই পদ্ধতিতে করবা, সেটা একটু দেখে নাও কেমন। আচ্ছা, সেটা হলো যে যদি আমরা খেয়াল রাখবো এবং এটা তোমরা চেষ্টা করবে এটা শিখতে। আমি এখন যেটা শিখাবো, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ, পরবর্তীতে তোমরা যখন উপরে ক্লাসে যাবা সেখানেও তোমরা এটা দেখতে পারবা। তাহলে সেটা হলো ইয়ার, বছর, তারপরে সেখানে দেওয়া আছে সিএফএটি মানে কর পরবর্তী নগদ আন্তঃপ্রবাহ, কর পরবর্তী নগদ আন্তঃপ্রবাহ, প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর @ 11%। ওকে, প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর, আমি আবারও বলতেছি, প্রেজেন্ট ভ্যালু, সরি এখানে হবে প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর অ্যানুইটি, এটা প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর অ্যানুইটি। এরপরে প্রেজেন্ট ভ্যালু। ওকে, তো তোমাদের একটা প্রশ্ন, এই জিনিসটা আসলে কি, কেমন? একটু আগে আমি তোমাদেরকে যেটা দেখালাম, সবগুলা ফ্যাক্টরকে তুমি যদি একসাথ করো, সবগুলা ফ্যাক্টরকে একসাথ করলে, যোগ করলে যেটা হয় সেটাকে বলা হয় প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর ইউনিট। আমি তোমাদেরকে কিছুক্ষণ পরেই সেটা দেখিয়ে দিব। এখন প্রশ্ন, যদি আমার এই মানটা যদি সমান হয়, তাহলে এটাকে আমি 1 বছর দিব, 1 থেকে 4, নগদ আন্তঃপ্রবাহ দিব 8,000। কেমন? তাহলে এরপর আমি কি করব দেখো, প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টরের সূত্র হবে, দেখো কিভাবে হবে। প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর অ্যানুইটি সমান সমান, এটা সূত্র তোমরা সবসময় খেয়াল রাখবা, এই সূত্রটা এইভাবে তোমরা ফলো করার চেষ্টা করবা, 1 - 1 1 + IN। ওকে, এটা তো দেখো আমাদের এখানে আসছে হলো যে 1 - 1 1 + 11, আর কত বছর, 4 বছর, আর হলো 11। তাহলে আমরা এই মানটা আমরা এখন বের করব।
ক্যালকুলেটরের মাধ্যমে। এটাকে বলা হয় যে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি। তো তোমাদের বইয়ের মধ্যে যদি তোমাদের কাছে এটা থেকে থাকে তাহলে তোমরা বইয়ের পিছন থেকেও সেটা নিতে পারবা, কেমন? এটাকে বলা হয় প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি চার্ট। ওকে, তো আমরা এখানে যেটা দেওয়া আছে দেখো, সেটা হলো এখানে যে মানটা সেটা হলো 3.102, এটা হলো 3:102, অর্থাৎ এটা। তো এটা তোমরা বের করে নিবা। তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে স্যার এটা আমি কখন বুঝবো এটা আমি করব। আমি আবারও বলছি, যদি এই মানগুলা সমান হয়, এই মানগুলা যদি সমান হয়, সেটা তোমরা যারা টাইম বিল অফ মানি করেছো, এই মানগুলা যখন মানে সমান হবে তখন আমি অনেকভাবেই করতে পারি। আমি একটু আগে যেটা করলাম আমি সেটাও করতে পারি, আবার আমি এইভাবেও করতে পারি। তো আমি তোমাদেরকে সবভাবেই দেখাচ্ছি, তোমরা দেখবা কোনভাবে তোমাদের কাছে সহজ লাগে। তো মনে রাখবা, এটা যদি সমান থাকে তাহলে তুমি এটার নাম হবে প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর অ্যানুইটি। যে কোনো বইয়ের পিছনেই তোমরা এই দেখো এখানে দেওয়া আছে, এটা চার্টটা আমি তোমাদেরকে দিয়ে দিব পরবর্তীতে। সেই চার্টটা তোমরা ইয়ে করলে হয়ে যাবে। তাহলে এটা হবে 3:102, কেমন? এবার আমরা যদি এটাকে গুণ দেই তাহলে 8000 গুণন 3:102, হ্যাঁ 24,816, কেমন? এটাকে আমরা দেবো 3.12, 24,816। দেখো এটাকে বলা হয় TCB, 24,816। দুইটার নিয়মে সামান্য একটু কিছু টাকা, 5-7 টাকা একটু এদিক সেদিক হবে। তাহলে মাইনাস NCO 24,000, তাহলে কত হলো 816, কেমন? এটাকে বলা হয় NPV। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে বিষয়টা এখানে লক্ষ্য করলাম সেটা হলো যে তোমরা একটু দেখো যে জিনিসটা আমরা কিভাবে করলাম, কেমন? অর্থাৎ এর মানে হলো এনপিভি হলো দুইভাবে করা যায়। এনপিভি হলো, দেখো এটা 24,000, এটা তার মানে এনপিভি হলো আমি যে পরিমাণ আমি যা বিনিয়োগ করব, এই যে আমার বিনিয়োগ, এই বিনিয়োগ করলে আমি ভবিষ্যতে যে পরিমাণ টাকা গ্রহণ করব, এই টাকাগুলার আজকের মূল্যটাই হলো এটা প্রেজেন্ট ভ্যালু, কেমন? এই প্রেজেন্ট ভ্যালুটা যে আমার বিনিয়োগ থেকে যদি বেশি হয় তাহলে এটা প্লাস পজিটিভ, তাহলে এটা আমি এখানে বিনিয়োগ করব। তো আশা করি তোমরা বিষয়টা ক্লিয়ার হয়েছে, কেমন? তো আশা করি আমরা পদ্মা লিমিটেডটা মোটামুটি ক্লিয়ার হলাম। এটাকেই বলা হয় যে প্রেজেন্ট ভ্যালু, হ্যাঁ প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর অ্যানুইটি। তাহলে প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর অ্যানুইটি হলো, আচ্ছা তোমাদেরকে আমি আরেকটু সহজ করে বলি যে স্যার এটাকে আমি আরও একভাবে যদি করি তাহলেও কি হবে না? হ্যাঁ হবে। দেখো আমি তোমাদেরকে আরও একটাভাবে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি কতভাবে একটা অঙ্ক করা যায়। তখন এটার নাম হবে প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর। দেখো এটা 1 বছরে 8,000, 3, 4 সবগুলোই আমি 8,000 দিব, 8,000 দিব, কেমন? এটা আমি 8,000 দিব, ঠিক আছে? এবার আসো যে স্যার তাহলে আমি কিভাবে করব। দেখো তখন আমি এই সূত্রটা ব্যবহার করব না, তখন আমি আরেকটা সূত্র ব্যবহার করব, সেটা হলো যে 1 প্লাস I1, কেমন? দেখো তাহলে 1 প্লাস 1 তাহলে 1, তাহলে আমি এটা পেয়ে যাব কত? এটা আমি পেয়ে যাব হলো যে এই যে এটা হবে 0.901। আবার প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর যখন 1 প্লাস II 11 2, তখন আমি পেয়ে যাব দেখো 0.8812। আবার যদি আমি পেয়ে যাই প্রেজেন্ট 1 এটা, তাহলে আমি 1 প্লাস 11 কেমন 3, তাহলে আমি পেয়ে যাব হলো 0.731,
এবার আবার দেখো প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর 1 1 প্লাস তাহলে 4, তাহলে আমি পেয়ে যাব হলো 0.659 কেমন। আচ্ছা, তো এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে। তো বুঝলে আমাদের কাছে সহজ হয়ে যাবে কেমন অঙ্কগুলো। তো আশা করি তোমরা বুঝতেছ। তো এই পর্যায়ে আমি মনে রাখবো, এটা যখন প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর হবে তখন সূত্র হবে এটা, প্রত্যেকটা আলাদা আলাদা হবে। যেমন 0.901, তারপরে 0.812, 0.731, তারপরে 0.659 কেমন। তাহলে আমরা এটাকেও আমরা করে ফেলতে পারবো। দেখো তাহলে 8000, হ্যাঁ 8000 গুণন 0.901, ওকে, শিফট নোট। আচ্ছা, তাহলে আমরা এটা বললো 8000 গুণন 0.901, 7000, এটা পেয়ে গেলাম 7208, যেটা আমি আগেও পেয়েছিলাম কেমন। তাহলে এবার আমরা পেয়ে যাব হলো করব এরপর আবার 8000 গুণন 0.812, 6496 কেমন। আচ্ছা, এবার আবার আমরা 8000 গুণন 0.731, 5848 কেমন। আচ্ছা, এবার আমরা করব 8000 গুণন 0.659, 5272, তাহলে 5272, 5848, 6496, 7208 কেমন। তাহলে আমরা পেয়ে যাব 24824, এটা হলো টিপিবি মাইনাস এনসিও হলো 24000, তাহলে 824 হবে এনপিবি। দেখো অনেকভাবেই করা যায়, আমি তোমাদেরকে 3ভাবে অঙ্কটা দেখিয়ে দিলাম। তো আশা করি তোমরা যেভাবে ইচ্ছা সেভাবেই করতে পারো, সবভাবেই সঠিক হবে, কোনো সমস্যা নেই। তো আশা করি তোমরা অঙ্কটা করবা। এবার আসো আমরা কিভাবে করব। দেখো এবার আমরা যদি এটা করলাম আমরা পদ্মা, যদি আমরা দেখো এটা যখন হবে, যখন আমি এইভাবে করব প্রেজেন্ট ভ্যালু এটা কখন করব আমি, যখন এটা আমি মানগুলা যখন সমান হয় তখনও করতে পারি, মানগুলা যখন অসমান হয় তখনও করতে। তবে নিয়ম আছে, নিয়ম হলো আমি প্রথমে যেটা দ্বিতীয়বারে যেটা করেছিলাম প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর এনুইটি, যখন এটা সবগুলা সমান হবে তখন তোমরা দ্বিতীয় নিয়মটাই করার চেষ্টা করিও, ঠিক আছে। আচ্ছা, এই পর্যায়ে আসো, আমরা এখন যেটা করব সেটা হলো যে আমরা এখন মেঘনা লিমিটেডের আমরা এনপিভি করব, মেঘনা লিমিটেড কেমন। তো এখানে দেখো দেওয়া আছে 1 2 3 4, দেওয়া আছে 14000, 11000, 10000 এবং 8000, ঠিক আছে 8000। তাহলে প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর দেখো আমরা কিছুক্ষণ আগে যেটা করেছিলাম এটা আমি আবারও দেখাই দিচ্ছি তোমাদেরকে, যদি তোমরা না বুঝো। প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর এইভাবে 1 1 প্লাস আই 1, এই যেভাবে, তাহলে 1 1 প্লাস 11 1 সমান সমান 0.901। আবার প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর 1 1 প্লাস 0.11
2, অর্থাৎ এখানে 1 দিবা 2 দিবা 3 দিবা এভাবেই হয়ে যাবে। তাহলে 0.901, 0.812, 0.731, 0.659, 0.659। কেমন? যেহেতু দুটার ক্ষেত্রেই আমার 11%, সেহেতু আমি একটাভাবে, দেখো আমি আবারও বলছি, এটা যদি সমান হয় তাহলে তুমি 3ভাবে করতে পারো। আবার তবে কথা আছে, আবার এটা যদি অসমান হয় তাহলে আবার প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর অ্যানুইটি দেওয়া যাবে না। তাহলে প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর অ্যানুইটি কিছুক্ষণ আগে আমি যেটা দ্বিতীয় নিয়মটা দেখালাম সেটা হলো মূলত এটার জন্য। কেমন? আচ্ছা, তাহলে আমরা এটা নির্ণয় করে ফেলি। 14,000 গুণন 0.901, 12,614, 11,000, 8,932, দশমিক 731, 7,310, এরপরে 8,000 গুণন 0.659 হলো 5,272। দেখো এটাকে আমরা বলবো টিপিবি। 7,310, 8,932, 12,614। তাহলে এটা হলো দেখো 34,128 মাইনাস NCO 30,000, তাহলে 4,128। এটাকে বলে এনপিবি। তোমরা একটা জিনিস লক্ষ্য করো শিক্ষার্থী বিন্দু, এখানে কিন্তু এনপিবি দুটাই পজিটিভ। তার মানে আমি এখানে যে টাকাটা বিনিয়োগ করলাম, এই যে এনসিও, এটা আমার বিনিয়োগ। এই এনসিওটা দেখো আমার এটা বিনিয়োগ, এটার থেকে আমার টিপিবি যা আসবে যোগ করলে এটা বেশি, সো আমার এটা পজিটিভ, সো আমি এখানে বিনিয়োগ করব। প্রশ্ন হলো যখন দুটাই তোমার পজিটিভ হবে তখন আমি কি করব? দুটোই যখন পজিটিভ হবে তখন আমি তুলনামূলক যেটা ভালো, যেমন মেঘনাতে আয়ের হার বেশি, মানে এনপিবিটা পজিটিভ এবং বেশি, সো আমি মেঘনাটাই বিনিয়োগ করা উচিত হবে। কেমন? তো আমরা এভাবেও করতে পারি, অনেকভাবেই আমরা এটা করতে পারি। তো আমি আশা করব তোমরা আমার যে আমি করে দিচ্ছি তোমরা বুঝতেছো। তো আমরা এখন যেটা করলাম সেটা হলো মেঘনা লিমিটেডের মেঘনার আমরা এখন এনপি, একটু আগে আমরা পদ্মার করলাম, এবার আমরা মেঘনার করলাম। তো এবার আমি এই জিনিসটাকে আরও একটি পদ্ধতিতে তোমাদের করাই দিই। তো তোমরা খেয়াল রাখবা, এখানে যে সিএফএটি আছে এটাকে তোমরা দেখবে যা আছে তা বসালাম, প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর @ 11, এই যে 11% বসালাম। আর এই যে মানগুলা আমি কোথার থেকে আনলাম না, এই মানগুলা বইয়ের পিছনেও দেওয়া আছে, যদি না পাও তাহলে দরকার নাই। যদি এই মানগুলা যেহেতু প্রত্যেকটার জন্য আলাদা আলাদা, এই সূত্র, এই একটা সূত্র দিয়েই শুধু করবা 1 + i পাওয়ার 1, প্রথম বছরের জন্য এটা পাওয়ার 1, দ্বিতীয় বছরের জন্য 2, তৃতীয় বছরের জন্য 3, শুধু এখানে 1 2 3 4 বসাই দিলে আমার মানগুলা অটোমেটিক্যালি বের হয়ে যাবে। কেমন? এবার আমরা এই অঙ্কটাকে আরও একটি পদ্ধতিতে তোমাদেরকে আমি শিখাই দিচ্ছি, যেটা আমি আগে পদ্মার প্রথম নিয়মটা আমি তোমাদেরকে করিয়ে দিলাম, সেটা তোমরা একটু দেখো। এনপিবি = সিএফএটি = 1, CFAT 2, CFAT 1 + 3, CFAT 1 + i 4 - NCO। ঠিক আছে, দেখো প্রথম বছর হলো 14,000, সেটা হলো 14,000, তাহলে 1 + 111 + 11,000, 1 + 112, এরপরে হলো 10,000, 1 + 113, এরপরে 8,000, 1 + 114 - 30,000, দেখো 30,000, ওকে 30,000।
তো আমরা এটাকে একবারে এখানে ওইভাবেই করে ফেলবো। তাহলে 14,000 ভাগ 1:11, তাহলে হলো 12,612 প্লাস 23-21, তাহলে 11,000 ভাগ 8,928, এরপরে 7,313 প্লাস 1:11 পাওয়ার 4 51-81, তাহলে 8,000 ভাগ 5,270 মাইনাস 30,000। ওকে, আমরা সবগুলো যোগ করে ফেলবো। 12,612, 8,928, 7,313, 5,270 ইকুয়াল টু এই যে 34,123 মাইনাস 30,000, ওই 1 টাকা এদিক সেদিক হবে, তাহলে 4,123। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পেয়ে গেলাম যে এনপিভি। আমি তোমাদেরকে পদ্মা লিমিটেডে 3 রকমে করা যায়, সেটা আমি তোমাদেরকে এনপিভি দেখিয়ে দিলাম। মেঘনা দুভাবে করা যায়, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমার যেভাবে ইচ্ছা তুমি সেভাবে করতে পারো। তোমরা একটা জিনিস লক্ষ্য করবা, যেভাবে তোমার কাছে জিনিসটা সহজ লাগে সেভাবেই তুমি জিনিসটা করার চেষ্টা করবা, কেমন? তো আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো এবং অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। তো সবাই ভালো থাকবা এবং পাশাপাশি তোমরা প্রতিটা এন্ট্রিকে পুঙ্খানুপুঙ্খভাবে দেখার চেষ্টা করবা এবং আমাকে কমেন্ট করবা। আমি তোমাদেরকে এর পরবর্তীতে ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবা, সবাই সুস্বাস্থ্য কামনা করছি। খুদা হাফেজ।